ঝড় বাদলের রাত, সাথে নিতাই তার হাতের চা, ব্যাপারটা জমে যাচ্ছে পুরো। সবই ঠিক আছে, যদি একটা ভূতের গল্প শুনতে পেতাম ভালোই হতো। আরে বুড়োদা, কেমন আছো? বাপি, রাজু, তোমরা তো গল্প শুনবে বলেছিলে। বুড়োদা এসেছে, তোমরা তার কাছ থেকে তার জীবনের কিছু গল্প শুনতে পারো। আরে বাস, তাই নাকি? ভালোই হলো তাহলে, শোনাও একটা গল্প। এই তো বাপু সমস্যা তোমাদের বয়সের ছেলে পুলেদের। গরম চায়ে একবার চুমুক মারি, তারপর গল্প বলার মজাটা আসবে। শোনো তাহলে, গল্পটা আমি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। বন্ধু ঠিক নয়, আমার এক ভাই। সে এখন কাজের সূত্রে বাইরে থাকে। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 30 বছর আগে। তখন সেই ভাই মানে অভি পড়াশোনার জন্য দূরসম্পর্কের এক কাকার বাড়ি বর্ধমানে থাকত। ঘটনাটা ঘটেছিল সেই কাকার বাড়িতেই। বাড়ি তো নয়, সে এক মায়াজাল। হঠাৎ কাজের জন্য প্রবালদাকে যেতে হবে কলকাতা। আমাকে বলল, শোন অভি, আমি আজকে বিকেলে কলকাতায় যাব একটা জরুরি কাজে। কালকে দুপুরের মধ্যেই ফিরে আসবো। তুই ঘরে একা থাকতে পারবি তো? কি যে বলো দাদা, একা থাকতে পারবো না কেন? একটা রাত পড়াশোনা করে কাটিয়ে দেব, তুমি ভেবো না। প্রবালদা বিকেলে চলে গেল। আমি সন্ধ্যায় পড়তে বসলাম। পরীক্ষা চলছে আমাদের। শরতের কালো আকাশ, তারপর আজকে সকাল থেকে মেঘ করে, বিকেল থেকে শুরু হয়েছে টিপ টিপ করে বৃষ্টি। মনটা দুদিন আগেও খুব ভালো ছিল, বাঙালির বহু প্রতীক্ষিত দুর্গাপুজোর জন্য। কিন্তু প্রকৃতির যা খামখেয়ালিপনা দেখছি, তাতে বৃষ্টি চলতে থাকলে এবারের পুজোটাই মাটি হবে। যাই হোক, রাত্রি 9টা পর্যন্ত পড়াশোনা করে খেয়ে এলাম। হ্যাঁ, এখানে একটু বলে রাখি, যে ঘরে আমি থাকতাম তার খাটের পাশে একটা বড় জানলা ছিল, আর ঠিক তার উল্টো দিকের দেওয়ালে ছিল একটা বড় আয়না। সেটা সবসময় পর্দা দিয়ে ঢাকা থাকতো। যাই হোক, রাত্রি প্রায় 10টার দিকে আমি শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম আমি ঠিক জানি না। হঠাৎ মুখের উপর জলের ছিটে পড়তেই ঘুমটা ভেঙে গেল। আলো চালিয়ে দেখলাম জানলাটা খোলা। ঘড়িতে বাজে 12টা 30। হঠাৎ দেখলাম আয়নার পর্দাটা যেন কেউ সরিয়ে দিয়েছে। মনে একটা খটকা লাগলো। আয়নার পর্দাটা কি আমি ঠিকঠাক ঢেকে দিয়েছিলাম? হয়তো বাতাসে সরে গেছে, কিন্তু তাই বা কি করে হবে? এত পরিপাটি করে পর্দা গোটানো তো বাতাসের দ্বারা সম্ভব নয়। যাই হোক, পর্দাটা ঢেকে আর জানলাটা খুব ভালো করে লাগিয়ে আবার শুয়ে পড়লাম। বাতাসে আজকে বেশ ঠান্ডা ভাব। এবারেও ঘুমটা ভেঙে গেল মুখে জলের ছিটে পড়ে। জানলার 4টে পাল্লাই হাট করে খোলা। কি হলো ব্যাপারটা? জানলার পর্দাটা আবার সরে গেল, আর উল্টো দিকের আয়নায় পর্দাটা সরানো। ফ্যানটাও যেন কোনো এক মায়া বলে চলতে শুরু করে দিয়েছে। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কপালে জমে উঠল ঘাম। তবুও মনকে প্রবোধ দিলাম, এটা আমারই ভুল। হয়তো জানলাটা ঠিকঠাক লাগাতে ভুলে গেছি। কিন্তু আমি নিজে জানি সেটা হতে পারে না। জানলার ছিটকিনিগুলো একটু সেকেলে ধরনের, মানে দরজা যেমন হুড়কো হয়ে থাকে ঠিক সেরকম। বাতাসের ধাক্কাতে তো দূরের কথা, মানুষের ধাক্কাধাক্কিতেও এই ছিটকিনি খুলবে না। ঘড়িতে দেখলাম প্রায় রাত্রি 1:45। যাই হোক, আয়নার পর্দাটা ঠিকঠাক করে, জানলার ছিটকিনিগুলো ভালো করে লাগিয়ে ফ্যানটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। আবারও ঘুমটা ভেঙে গেল মুখে জলের ছিটে পড়ে। এবার সত্যি খুব ভয় পেয়ে গেলাম। ফ্যানটা বন বন করে ঘুরছে, জানলাটা খোলা, আর পর্দাটা সরানো আয়নার। এবারে আয়নায় চোখ পড়তে যা দেখলাম, তাতে আমার শীতটা যেন একেবারে ভয়ে জমে গেল। আয়নাটা যেন আর আয়না নেই, সেটা যেন একটা সিনেমার পর্দায় রূপান্তরিত হয়েছে।
সেখানে তখন চলছে এক অদ্ভুত সিনেমা। এই এই ঘরটাকেই দেখতে পাচ্ছি আমি, তবে এখনকার মতো ফিটফাট নয়, 49-50 বছর আগের ডিজাইনের। দুজন মানুষকে দেখতে পাচ্ছি, একজন অল্প বয়সী বিবাহিতা মহিলা আর একজন পুরুষ মানুষ। তাদের মধ্যে কিছু একটা নিয়ে যেন ঝগড়া চলছে। মহিলাটি চিৎকার করে কিছু একটা বলছে, আর সেই মানুষটাও হাত নেড়ে রাগান্বিতভাবে তার উত্তর দিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি সবই, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি না। একসময় মহিলাটি রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল, আর ওই পুরুষ মানুষটি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে দরজাটা বন্ধ করে দিল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই ভদ্রলোক ঘরে ঢুকে খাটের নিচ থেকে বের করে আনলো একটা মোটা দড়ি, তারপর সেটা দিয়ে একটা ফাঁস তৈরি করে ওপরের ফ্যানে ঝুলানো আংটার সাথে বেঁধে ফেললো। এইবার একটা বড় টুল তার নিচে নিয়ে সে ফাঁস গলায় পড়ে ঝুলে পড়লো। প্রচণ্ডভাবে ছটফট করতে লাগলো সে। এক সময় বার কয়েক ঝাঁকুনি দিয়ে ধীরে ধীরে থেমে গেল সে। কেটে গেল বেশ কিছুটা সময়। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছি সেই আয়নার দিকে। হঠাৎ হঠাৎ এই আগের মহিলা খুঁজতে লাগলো সেই মানুষটিকে। খুঁজে না পেয়ে সে চলে গেল ছাদের দিকে। এই ঘরটাকে আবার দেখা গেল। দরজা দিয়ে ঢুকছে সেই আগের মহিলা। দরজার ভেতরে তাকিয়ে দেখলো মানুষটি গলায় দড়ি দিয়ে ঝুলছে। খানিকক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেল সে। এরপর উদ্ভ্রান্তের মতো দৌড়ে চলে গেল বাথরুমে। সেখানে কাঁচের বোতলে রাখা ছিল বাথরুম পরিষ্কার করার অ্যাসিড। বোতলটা হাতে তুলে নিয়ে গলা ঢেলে দিল সে। এক নিমেষে প্রায় অর্ধেক বোতল খালি করে ফেলল সে। এরপর টলমলো পায়ে গলা আর বুক চেপে ধরে ফিরে আসলো এই ঘরে। আর দাঁড়িয়ে থাকতে পারলো না, মেঝেতে শুয়ে পড়লো। কিছুটা অ্যাসিড বেরিয়ে এলো মুখ দিয়ে রক্তের সাথে। গোটা মেঝেটা হলুদ ছোপ ছোপ দাগে ভরে উঠল। আমি বিস্ফোরিত চোখে সাক্ষী হয়ে থাকলাম এক ভয়ঙ্কর নির্মম অতীতের। আস্তে আস্তে আয়নাটা আবার স্বাভাবিক হয়ে এলো। বৃষ্টি থেমে গেছে। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম আকাশ পরিষ্কার হচ্ছে। ঘরের দরজা খুলে বেরিয়ে এলাম ছাদে। ভোরের ঠান্ডা বাতাসে রাত্রি জাগার ক্লান্তিটা কেটে যাচ্ছে একটু একটু করে। মনের মধ্যে তখন একটা তোলপাড় হয়ে চলেছে। এই কোন ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম আমি? বেলা প্রায় 12টার দিকে প্রবালদা ফিরে এলো। স্নান খাওয়ার পর দুজনে খাটে বসে আছি। 2-1 কথার পর আমি হঠাৎই বলে বসলাম, তোমাদের ঘরের সাদা মেঝের হলুদ ছোপের দাগের রহস্যটা আমি মনে হয় জানতে পেরেছি। প্রবালদা হঠাৎ চমকে উঠে সোজা হয়ে বসলো। আমি গতকাল রাত্রের সমস্ত ঘটনা তাকে জানালাম। আমারই ভুল অভি, তোকে ঘরে একা রেখে যাওয়াটা ঠিক হয়নি। নিচের ঘরে তোর থাকার ব্যবস্থা করতে হতো। এই জায়গা আর বাড়ির সাথে জড়িয়ে আছে বন্ধুত্ব আর বিশ্বাসঘাতকতার এক করুণ ইতিহাস। শোন তবে, ঘটনা আজ থেকে প্রায় 62 বছর আগের। আমার দাদু রামেন্দ্র বিশ্বাস আর তার বন্ধু জীবনলাল বাসু কাটুয়া থেকে কাজের সন্ধানে চলে আসে এই বর্ধমান শহরে। এখানে তারা যৌথভাবে শুরু করে বিড়ির পাতা মশলার ব্যবসা। আস্তে আস্তে ব্যবসার উন্নতি হতে থাকে। রামেন্দ্র বর্ধমানে থেকে ব্যবসা দেখতেন, আর জীবনলাল মফস্বলে থেকে ব্যবসার কাঁচামাল পাতা মশলা সাপ্লাই করতেন বর্ধমানে। তারপর তারা খোঁজ পেলেন এই জায়গার, কিনে ফেললেন তারা। কিন্তু তারা বুঝতেও পারলেন না কোন অভিশাপের কবলে পড়লেন দুজনে। বাড়ি করলেন তারা। ওপর তলাটায় থাকতেন জীবনলাল আর নিচের তলায় রমেন্দ্র। বাড়ি তৈরির সময় যখন ভিত খোঁড়াখুড়ির কাজ চলছিল, তখন জানা যায় জায়গাটা একটা খ্রিস্টান কবরস্থান ছিল বহু যুগ আগে। এই বাড়ির বসবাস শুরুর পর থেকেই ব্যবসাতে ভাটা পড়তে শুরু করে। জীবনলাল নেশা ও জুয়াতে আসক্ত হয়ে পড়ে। আমার দাদু
এই সুযোগে সমস্ত ব্যবসা বাড়ি নিজের নামে লিখিয়ে নিতে শুরু করে। জুয়ার নেশার কারণে জীবনলালের সাথে প্রায় তার স্ত্রীর ঝগড়া কথা কাটাকাটি হতো। একদিন তা চরমে পৌঁছালো। ঝগড়ার পর তার স্ত্রীর নিচে চলে যান। এই সময় জীবনলাল পাশের ঘরে গিয়ে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এর বেশ কিছুক্ষণ পর তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে এসে দেখে তিনি ঝুলছেন। তিনি এই দৃশ্য দেখে নিজেকে দায়ী মনে করলেন। তারপর তার হতভম্ব ভাব কেটে যাওয়ার পর বাথরুমে ঢুকে সেখানে রাখা অ্যাসিড খেয়ে নেন। তারপর অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে চলে আসেন এই ঘরে। তারপর তুই তো সবই জানিস। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম সবটা। প্রবলদা আবার শুরু করলো বলতে। কিন্তু তোমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাচ্ছ না কেন? পারবো না রে। কেন পারবে না? জীবনলালের প্রেতাত্মা আমাদের যেতে দেবে না। দাদু চেষ্টা করেছিল, অকালে মারা গেল। ঠাকুমাও চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমার এক পিসি 3 দিনের জ্বরে মারা যান। সেই থেকে আর কেউ এই বাড়ি ছাড়ার চেষ্টা করেনি। আর কি জানিস, ওই ঘটনার পর দাদু গোটা বাড়িটা নতুন করে রং করান, মেঝেগুলোতে মার্বেল পাথর বসান, কিন্তু এই ঘরে ওই দাগটা কিছুতেই মেটানো যায়নি। বিশ্বাসঘাতকতার সাক্ষী হয়ে যেন থেকে গেছে দাগটা। কিন্তু জানিস অভি, এরপর থেকে আমাদের জীবনে নেমে আসে অনেক অভিশাপ। এর বেশ কয়েক মাস পরে দাদুও হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবা তখন খুবই ছোট। অনেক কষ্টে ঠাকুমা বাবাকে বড় করলেন, কিন্তু আমাদের উন্নতি যেন থমকে গেল। আর গতকাল রাত্রিটা ছিল সেই অভিশপ্ত রাত্রি। তাই তুই হয়তো দেখতে পেয়েছিস। আমরা দুজনেই আর কোনো কথা বললাম না। সন্ধ্যা লেগে গেছে, চারিদিকে শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। আমি বসে ভাবছি গীতার কথা, কর্মের কথা। সবাইকেই ভোগ করতে হবে। প্রবলদার পূর্বপুরুষের করা বিশ্বাসঘাতকতার ফল তাদের আজও ভোগ করতে হচ্ছে। এটাই হয়তো এই বংশের নিয়তি। এই রে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক, চল বাড়ি যাই। এমনিতেও অনেক রাত হয়ে যাচ্ছে। তাহলে বুড়ো জেঠু, আমরা আসি। কবে শুনবো আবার এরকম গল্প? শুনবে শুনবে, আবার কোনো একদিন তোমাদের শোনাবো এরকম একটা গল্প। কেমন?